আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট হাইকোর্টে খারিজ। শপথ নিতে বাধা নেই জানালেন আইনজীবী, আপিল করবেন রিটকারী। কাকরাইলের আন্দোলন 48 ঘণ্টার জন্য স্থগিত। রিট খারিজে বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে মন্তব্য ইশরাকের। জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা। সাম্যহত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র দলের বিক্ষোভ। খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি, তীব্র যানজটে ভোগান্তি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে এই সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে, হুঁশিয়ারি খন্দকার মোশাররফের। এবং নবম সংসদ নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপন, শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। উপদেষ্টা আসিফের এটিএসকে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারীর আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে গত 13 মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। টানা 2 দিন শুনানির পর বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন গেজেট করেছে, গেজেট 30 দিন শপথ হবে ল, এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয়তে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে এবং আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ইশরাকের আরেক আইনজীবী কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়েছিল। স্থানীয় সরকার উপদেষ্টা নির্দিষ্ট একটি দলের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও তিনি সতর্ক করেন। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। রিটকারীর আইনজীবী বলেন, ইশরাকের করা মামলায় বিভিন্ন ভুল ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করেছেন। বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী। তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দেব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। আপিল হলে বিচারাধীন বিষয় হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সুযোগ থাকবে না বলেও জানান রিটকারীর আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন কর্মসূচি 48 ঘণ্টার জন্য স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইলে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। 48 ঘণ্টার মধ্যে শপথ পড়ানোর ব্যবস্থা দৃশ্যমান না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নিঃস্বার্থভাবে রাজপথে আন্দোলনকারী কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে কাকরাইলে যান ইশরাক হোসেন।
আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এ সময় রাত দিন জেগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে অবস্থান নেওয়া কর্মীদের ধন্যবাদ জানান জনতার মেয়র। তিনি বলেন, অধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। এদিকে দুপুরে হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে এসেছে জানার পরই উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। তারা বলেন, অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তারা। ইশরাক হোসেনকে আমি ভালোবাসি, ওনাকে আমি মেয়র চাই। এই সরকার কাছে আহ্বান করব, অনুরোধ করব যেন হাইকোর্টের রায়কে যাতে সম্মান করে। যদি এটা না করে তবে তাদের জন্য এটা, দেশের জন্য এটা অমঙ্গল হবে, ক্ষতি হবে। আমরা নতুন করে কোন ফ্যাসিস্ট জন্ম হোক সেটা জাতীয়তাবাদী দল কোনোভাবে বরখাস্ত করবে না। বুধবার সকাল থেকেই কাকরাইলে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাতভর অবস্থান নেয়া এসব কর্মীরা বলেন, ফ্যাসিস্টরা নানা রূপ ও আকার ধারণ করে এখনো কলকাঠি নাড়ছে। নব্য ফ্যাসিস্টের কবল থেকে জাতিকে রক্ষায় হাইকোর্টের রায়ের আগেই বৃষ্টিতে ভিজে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয় ঢাকাবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 2008 সালের সংসদ নির্বাচনে হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 66 বিঘা জমি ও 2 কোটি টাকায় তথ্য গোপন করেছিলেন বলে জানালেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। মিথ্যা তথ্য দেয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দুদক। শেখ হাসিনার প্রার্থিতা থাকবে কিনা সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছে না দুদক। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে 20 বিঘা জমি ও অস্থাবর সম্পদের মধ্যে 3.5 কোটি টাকার মালিক বলে তথ্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হলফনামা যাচাই করে দুদক বলছে তিনি 66 বিঘা জমি ও 2 কোটি টাকার তথ্য গোপন করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ও নির্বাচন কমিশন। হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি, এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। ওই নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রায় 2000 প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শুধুমাত্র শেখ হাসিনার হলফনামা যাচাই করবার কারণ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। আমরা অনুসন্ধান অনেকগুলি নিয়ে শুরু করেছি, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। দুদকের আমাদের যে শিডিউল, এই শিডিউলে রাজনীতির সুযোগ একেবারেই নেই। আপনার কি মনে হয়েছে যে এর মধ্যে কোনো অংশ রাজনীতি সম্পৃক্ত? আপনি এক ধরনের হলফনামা দিবেন আর প্রকৃতপক্ষে আপনার অন্য ধরনের সম্পদ পাওয়া যাবে, এর মধ্যে রাজনীতির সুযোগ কোথায়? যেহেতু আমাদের কাজকর্ম কাগজপত্র ভিত্তিক, তো সেখানে আপনার রাজনীতি ঢোকার সুযোগ খুব কম। আমরা চেষ্টা করব যাতে রাজনীতি এর মধ্যে প্রবেশ না করে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বের হয়ে আসবে। আমি অস্বীকার না, শুধু আমি বলতেছি, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। ইভেন এখানে বলা হয়েছে, আমি মিডিয়াতে দেখলাম যে আমি গণপূর্তে গেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে গেছি। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই 3টা জায়গায় আমার জীবনে পা পড়ে নাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটা বিভিন্ন মহলেই করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে আন্দোলন করেছে ছাত্রদল। খুনিদের অতি দ্রুত গ্রেফতার না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সড়ক অবরোধের কারণে দিনভর রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সবাই। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার রহস্য এখনো অজানা। কতজন ওই কিলিং মিশনে অংশ নিয়েছিল তাও জানা যায়নি। সাম্য হত্যাকারীদের গ্রেফতারে টানা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে ছাত্রদল। ক্যাম্পাসে ছাত্রদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ছাত্রদলকে তারা কর্তৃপক্ষ বানিয়ে ফেলেছে এবং কর্তৃপক্ষ হিসেবেই ছাত্রদলের উপরে দমন পীড়ন এবং এই হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে। মানুষ আমাদেরকে হয়তো বুঝতে পারতেছে না যে আমরা কেন জনদুর্ভোগ সৃষ্টি করছি। আসলে আমাদের এই বিচারের দাবিতে রাজপথে ঠেলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে সুপরিকল্পিতভাবে আজকে এই রাজপথে এবং শাহবাগ অবরোধ করার মতো কর্মসূচি দিতে বাধ্য করেছে। সাম্যতার নিজ ক্যাম্পাসে হত্যার শিকার হওয়ার পরেও প্রশাসন কেন চুপ করে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি এবং প্রক্টরকে অতি দ্রুত তাদেরকে পদত্যাগ করতে হবে। বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী জড়ো হয় কর্মসূচিতে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে তাদের আন্দোলন। গভর্নমেন্টের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তারা সেই শুরু থেকে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। আমরা বিশ্বাস করতে চাই যে তাদের সবার সদিচ্ছা রয়েছে এবং খুব শীঘ্রই তাদের যে দুর্বলতা রয়েছে তারা কাটিয়ে উঠবে। কারণ এই সাম্য হত্যার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের কিন্তু দুর্বলতা রয়েছে এবং স্পষ্ট। সেজন্য আমরা চাই যে দ্রুততম সময়ে সর্বশক্তি নিয়োগ করে তারা এই সাম্যের অপরাধী খুঁজে বের করে গ্রেপ্তার করবে এবং সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ আশ্বস্ত করবে যে এই দেশে অপরাধ করে কেউ পার পায় না। সপ্তাহের শেষ কর্মদিবসে গুরুত্বপূর্ণ এই সড়কের মোড় অবরোধ করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানী জুড়ে। ফলে দিনভর ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ, নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী সরকার নিরপেক্ষভাবে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ। তারা কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের 9 মাস পার হলেও জনপ্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা প্রশ্নের সম্মুখীন। অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ইতোমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। নতুন একটি রাজনৈতিক দলের সদস্যদের উপদেষ্টা পরিষদে উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। এটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক দাবি করে তিনি বলেন, এর দায় সরকারের। চাপের মুখে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং এই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে। এই অনবপ্রীত বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। এর বিকল্প পরিস্থিতি তৈরি হলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে বিএনপি। ওই বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। করিডোর ও বন্দর নিয়ে প্রশ্ন ওঠায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। 2013 সালে মানিকগঞ্জের সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় 4 জনকে গুলি করে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মমতাজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম এবং জাহিদ খান উজ্জ্বল। এদিকে রায়ের পর আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। ডিম ও জুতা ছুঁড়ে প্রতিবাদ জানান তারা। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। এর আগে 14 মে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জোবাইদা রহমানের দেয়া অর্থ দণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 দফা 6 মোতাবেক বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন। গত বছরের জুলাই আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। পরে ওই বছরের 27 আগস্ট এই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া এখন সময়ের দাবি উল্লেখ করে অনতিবিলম্বে ভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না বলেও হুঁশিয়ারি দেন নূর। তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তা এই সরকারের কারণে ফাটল ধরেছে। তার আশঙ্কা, নির্বাচনের রোডম্যাপ না দিলে সংকট আরও বাড়বে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রয়োজনে আবারও মাঠে নামার ঘোষণা দেন তিনি। আন্দোলনের মুখে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী পদত্যাগ করেছেন। দুপুরে সংশ্লিষ্ট দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন। এর আগে শিক্ষক সমিতির সাধারণ সভায় অনাস্থা আনা উপাচার্যকে অপসারণ করে দ্রুত যোগ্য ভিসি নিয়োগ দিয়ে কুয়েটের অচলাবস্থা নিরসনে সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা। এই দাবি সমর্থনে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। গত 19 তারিখ থেকে যেহেতু ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ে বাইরে আছেন এবং ওনার কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছিল না, এরকম পরিস্থিতিতে আজকে আমাদের কর্মসূচি দেওয়া ছিল
তো আমরা আমাদের মানববন্ধন কর্মসূচির পরে রেজিস্ট্রার মহোদয় জানিয়েছেন যে ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রারকে ফোন করে জানিয়েছেন যে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন অঞ্চলে গরু লালন পালনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। নারায়ণগঞ্জ, পিরোজপুর ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের 4000-এর বেশি খামারে প্রস্তুত প্রায় 90,000 গরু। ইতোমধ্যে অনেক খামারে আগাম বুকিং দিয়েছেন ক্রেতারা। গতবার আমি ইমপেক্স থেকে গরু কিনছি, আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো পড়ছে। আবার আসছি এবার একটা গরু নেওয়ার জন্য। আমরা ঘাস খাওয়াই, কুড়াবুসি খাওয়াই, এর সাথে আমাদের কোনো মেডিসিন নাই। এবারও অস্থায়ী হাটের পাশাপাশি পশু যোগানে খামারগুলো ভূমিকা রাখবে বলছে জেলা প্রাণী সম্পদ অফিস। গত বছর প্রায় 400 থেকে 450 কোটি টাকার টোটাল একটা বাজার ছিল, কুরবানির বাজার ছিল এই নারায়ণগঞ্জে। আশা করতেছি এইবারও এরকম। পিরোজপুরের 5000 খামারে বিক্রির জন্য তৈরি প্রায় 46,000 পশু। 3 মণ ওজনের দেশি গরু থেকে শুরু করে 1.5 টন ওজনের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু রয়েছে এসব খামারে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না। আমাদের গরু টেকসই। কোরবানির পশুর মান নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি। জয়পুরহাটের প্রায় 20,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 3,16,000 পশু। রোগবালাই এড়াতে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা যেভাবে গরু লালন পালন করছি, এইবার ঈদে আমরা আমাদের কাঙ্ক্ষিত দামটা পাবো। মায়ানমার বা ইন্ডিয়া থেকে যদি গরু প্রবেশ না করে তাহলে বর্তমান দেশি খামারিরা লাভবান হতে পারবে। বড় গরুগুলোর চাহিদা একটু কম, সেটা আমরা চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে এই গরুগুলোকে বিক্রি করার জন্য। ঈদের বাজার কি যাবে এখনো বলা পারছি না, তবে এই বাজার যে বাজার আছে এই বাজার যদি থাকে তারপরে খুব লস হবে না। খাবারের যে দাম, এই দাম হিসাবে গরু পালা যাচ্ছে না। ধান এবং প্রচুর ঘাস উৎপাদিত হয় এই জেলায়, এজন্য খামারের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। কোরবানির পশুর ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু আমদানি বন্ধ সহ প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার লালমনিরহাটের 5 গ্রাম উপজেলার অন্তত 2টি সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 20 জনকে পুশিং করেছে ভারত। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে। এর মধ্যে 7 শিশু, 11 জন নারী ও 2 জন পুরুষ রয়েছে। বিজিবি জানায় গতরাতে বিএসএফ এবং ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার, ভিটা এবং ঝালাঙ্গি সীমান্ত দিয়ে তাদের পুশিং করে। তারা জানায় ভারতের আহমেদাবাদ থেকে তাদের বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশিং করা হয়। এদিকে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এবার খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার বলে জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রতিটি ম্যাচেই দলের শীর্ষ সারির ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলেও জানান তিনি। শারজায় তৃতীয় ও শেষ টি-20তে ম্যাচে 7 উইকেটে পরাজয়ের পর গণমাধ্যমে এই কথা বলেন লিটন দাস। আরও জানাচ্ছেন পরাগ আরমান। And that is UAE back-to-back wins against Bangladesh. আকাঙ্ক্ষিত জয় দিয়েই আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে পচাশামুখে পা কাটে টাইগারদের, তবে সুযোগ ছিল তৃতীয় ও শেষ টি-20তে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের। ক্যাপ্টেন অফ UAE মোহাম্মদ ওয়াসিম, কিন্তু স্বাগতিকদের বোলিংয়ে যেন ব্যাটিংই ভুলে গেল বাংলাদেশ। তাতে 7 উইকেটে হার লিটন শান্তদের। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় আরব আমিরাত। এই পরাজয়ে দলের বাজে ব্যাটিংকেই দুষছেন অধিনায়ক লিটন দাস।
ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম। অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি। আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বোলিং এ কিছু এক্সিকিউশন করতে পারিনি। ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল। আমরা যদি ব্যাটিং ভালো করতাম ডেফিনেটলি আজকের গেমটা আমাদের হাতে থাকতো। সিরিজের 3 ম্যাচে শিশির জয় পরাজয় ভূমিকা রেখেছে বলে মনে করেন টাইগার দলপতি। শিশিরের কারণে বোলাররা নিজেদের খেলাটা খেলতে পারেননি বলে জানান লিটন। যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিং এ, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বোলাররা স্পিনার হোক পেস বোলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এ পর্যন্ত মোট 5টি আইসিসি সহযোগী সদস্য দেশের কাছে আন্তর্জাতিক ম্যাচে হারল বাংলাদেশ। নিজেদের ভুল ত্রুটি শুধরে পরবর্তী সিরিজে ভালো করবে লাল সবুজের দল, এমন প্রত্যাশা সবার। হয়তোবা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এজন্য সরি, বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। পরাগামান, এটিএন বাংলা। এর আগে শারজায় তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের কাছে 7 উইকেটে হারে লিটন দাসরা। আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান তোলে সফরকারীরা। জবাবে 5 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত। রিপোর্ট SM আশরাফের। শারজার আকাশে তারা জ্বলছে না, জ্বলছে লাল সবুজ জার্সির স্বপ্ন ভস্য হয়ে। বালু উড়িয়ে বাংলাদেশ দল ফিরছে মাঠ থেকে, প্রস্তুত দেশে ফেরার জন্য। সঙ্গে নিয়ে যাচ্ছে আরও একটি লজ্জাজনক পরাজয় এবং কিছু অদৃশ্য সামর্থ্যের প্রমাণ। দ্বিতীয় ম্যাচে হারার কারণ হিসেবে অধিনায়ক বলেন ডিউ ফ্যাক্টর, যেন পিচ ছিল ধোঁকাবাজ। আর তৃতীয় ম্যাচে লিটন বললেন এটাই জীবনের অংশ। আর সেই অংশ হতে গিয়ে বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে চুরমার বারবার। ব্যাটারদের মাঝে দেখা গেছে দারুণ সমঝোতা। একজন আউট হলেই আরেকজন নিশ্চিত করছিলেন, ভাই আপনি একা লজ্জা নেবেন কেন, আমিও যাচ্ছি। সমর্থকরা বলছেন টিমের ব্যাটিং দেখে মনে হচ্ছে ওরা আসলে স্লো মোশন শর্ট ফিল্মে অভিনয় করছে। কারো কারো দাবি খেলোয়াড়দের চোখে ঘুম ছিল আর বোলারদের হাতে কোমলতা। 84 রানে 8 উইকেট হারিয়ে দল তখন 100-র নিচে অল আউটের সংখ্যায়। শেষ পর্যন্ত জাকের, হাসান আর শরীফুলের দৃঢ়তায় মান বাঁচানোর ইনিংস। কিন্তু ক্রিকেটীয় ঐতিহ্যে পিছিয়ে থাকা বিশ্বের অন্যতম দুর্বল দলের ব্যাটাররা শেখালেন কি করে টি-20 ক্রিকেটটা খেলতে হয়, কিভাবে বুক চিতিয়ে প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে হয়। এর আগে হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র সব নন টেস্ট প্লেইং দলের বিপক্ষে হারের অভিজ্ঞতা হয়ে গেছে বাংলাদেশের। ক্রিকেট ভালোবাসা মানুষগুলো তাই বলছেন তোমরা হয় জাগো না হয় ভাগো। SM আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট হাইকোর্টে খারিজ। শপথ নিতে বাধা নেই জানালেন আইনজীবী। আপিল করবেন রিটকারী। কাকরাইলের আন্দোলন 48 ঘন্টার জন্য স্থগিত। রিট খারিজে বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মন্তব্য ইশরাকের। জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র দলের বিক্ষোভ। খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি, তীব্র যানজটে ভোগান্তি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে এই সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে, হুঁশিয়ারি খন্দকার মোশাররফের। এবং নবম সংসদ নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপন। শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। উপদেষ্টা আসিফের এপিএসকে জিজ্ঞাসাবাদ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।